প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেভেন হাউস সিমেন্ট মুক্ত বাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় টার্গেট কিলিং। আপনাদের শুরুতেই স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাতে চাই, কারণ সংযমের মাস। আমরা শুধু আহারে সংযমী হব তা নয়, চিন্তায়, বাক্যে, কর্মে সংযমে শরণাপন্ন হবে এই প্রত্যাশা করছি। কারণ আমরা যখন আলোচনা করছি অসংযমী একটা পরিবেশের জন্য, তখন সংযমের কথা। একই সঙ্গে আজ যে দিনটি 7ই জুন, এই দিনটিও মনে করতে হবে বিশেষ কারণে। সেটি হচ্ছে বঙ্গবন্ধু এই দিন 6 দফা দিয়েছিলেন, যে 6 দফার ভিত্তিতে মূলত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম গড়ে উঠেছিল। ফলে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে এবং 6 দফার সেই বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে মূলত আমরা আলোচনা করতে চলেছি। কি বাংলাদেশ প্রত্যাশিত ছিল, যদিও বাংলাদেশ নানা দিক থেকে এগিয়ে চলেছে, কিন্তু সেটিকে প্রতিহত করবার জন্য এক ধরনের প্রতিক্রিয়াশীল শক্তি এই মুহূর্তে সর্বতোভাবে ব্যাপ্ত রয়েছে। ফলে তারাই হয়তোবা টার্গেট কিলিং এর মতো একটি প্রসঙ্গকে বেছে নিয়েছে বলে অনেকেই মনে করছেন। সেই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব এবং তার সামাজিক রাজনৈতিক অভিঘাত নিয়েও আলোচনা করবার চেষ্টা করব। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মেজবা কামাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি মেজবা কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেহেতু ঐতিহাসিক একটি দিনে আপনাকে পেয়েছি এবং আমাদের আলোচনার বিষয় টার্গেট কিলিং, কারণ সাম্প্রতিক সময় এই ঘটনার বাইরে আমরা সাধারণ মানুষের কোনো আলোচনা নেই। আমরা অবশ্য আজকে আলোচনা করতে চেয়েছিলাম 6 দফা নিয়ে। পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত আমি স্মরণ করব 6 দফার শহীদ মনমিয়া, মুজিবুল হক সহ অন্যান্য যারা ওই এক বছরে 1966 সালে, আজকে 50 বছর পূর্তি হচ্ছে, সেই এক বছরে কিন্তু 11 জন পূর্ব বাংলায় শহীদ হয়েছিলেন। সেই শহীদদের কথা স্মরণ করব। আর 6 দফা তো আসলে বাঙালি জাতির যে মানসিক ঐক্যতা সেটাকে তৈরি করেছিল স্বাধীনতার পক্ষে। 6 দফাটা ছিল আপনার 6 দফাটা ছিল মূলত স্বায়ত্ত শাসনের কথা, এবং বঙ্গবন্ধু 6 দফার মধ্যে দিয়ে স্বায়ত্ত শাসনের নানা দিকগুলো তুলে ধরেছিলেন। মানে যেসব বিষয়গুলো তিনি সামনে নিয়ে এসেছিলেন 6 দফায়, তার মধ্যে ধরুন, আমি একটু 1 মিনিট সময় নিই। সেটা হচ্ছে যে পাকিস্তানকে একটা ফেডারেশন বা যুক্তরাষ্ট্র হিসাবে গঠন করা, তার মানে পাকিস্তানের যে ভিত্তি ছিল সে ভিত্তিটাকেই ভেঙে দেওয়া, এবং আপনার মানে আলাদা মুদ্রা ব্যবস্থা, মানে ক্যাপিটাল ফ্লাইট যেন বন্ধ হয়, এগুলো সহ যে দাবিগুলো নিয়ে এসেছিলেন, এগুলো পাকিস্তানের রাষ্ট্র কাঠামোর মধ্যে কেন্দ্রীয় শাসকদের মানা সম্ভব ছিল না। কিন্তু বঙ্গবন্ধু এমনভাবে উত্থাপন করেছিলেন যে মানে তিনি মানে বাঙালিকে এই দাবির পক্ষে সমবেত করতে সমর্থ হয়েছিলেন। স্বাধীনতার দাবি উত্থাপন করেনি, কেননা তখন জাতি তৈরি ছিল না। তো জাতিকে তৈরি করার জন্য ধাপে ধাপে তিনি পদক্ষেপ নিয়েছেন এবং স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতায় আমরা এগিয়েছি। 71-এ আমরা স্বাধীনতা অর্জন করেছি। তো আমরা আসলে চেয়েছিলাম পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা। পাকিস্তানের ভিত্তিটা ছিল ধর্মভিত্তি, এবং এই ধর্মভিত্তি, যেটা একটা অত্যন্ত অবৈজ্ঞানিক একটা ভঙ্গুর বিষয়ের উপর ভিত্তি করে পাকিস্তান গড়ে উঠেছিল। রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে পাকিস্তান থেকে পূর্ব বাংলা ছিল আলাদা। তো সেই ধর্মভিত্তিক রাজনীতিকে প্রত্যাখ্যান করে, ধর্মভিত্তিক সংস্কৃতিকে প্রত্যাখ্যান করে আমরা কিন্তু বাংলাদেশ গড়েছিলাম। আজকের দিনে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখছি যে একটা শক্তি, তারা কিন্তু আমাদের দেশকে আবার পাকিস্তানে ফিরে নিয়ে যাওয়ার জন্য তৎপর। যে ধর্মভিত্তিকে প্রত্যাখ্যান করে আমরা আমাদের ভাষা, সংস্কৃতি, জাতীয়তাবাদের উপর আমাদের নতুন পরিচয়কে নির্মাণ করলাম, অথবা আমাদের যে চিরকালের পরিচয়, সেই পরিচয়কে নতুনভাবে পুনরুজ্জীবিত করলাম, বাঙালির পরিচয়, সেই পরিচয়কে নিয়ে আমরা রাষ্ট্র গড়লাম। কিন্তু একটা অংশ সেই রাষ্ট্রকে মেনে নিতে পারেনি, এবং তারা কিন্তু আজ পর্যন্ত 71-এ তাদের ভূমিকার জন্য তারা দুঃখ প্রকাশ করেনি। তো তার জন্য তারা ক্ষমা প্রার্থনা করেনি। তো সেই এবং তার সাথে হয়তো আরও শক্তি যুক্ত হয়েছে, তারা মিলে দেখা যাচ্ছে যে বাংলাদেশকে এখনও ফেরত নিয়ে যেতে চাইছে। এর রাজনৈতিক প্রকাশ বিভিন্ন রকম ছিল। 75-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে যারা ক্ষমতায় এসছে, সামরিক ছত্রছায়া তৈরি করেছে, এবং সামরিক ছত্রছায়া মৌলবাদী শক্তিকে এখানে পুনর্বাসন করেছে। তার থেকে শুরু করে আমরা দেখেছি এখানে জাতীয় পার্টির নেতা আছেন জেনারেল এরশাদ, এখানে রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, এবং আপনার তার মাধ্যমে আসলে ধর্মীয় দলগুলোকে এখানে এবং ধর্মীয়
অপরাজনৈতিক তৎপরতাকে এখানে বিকশিত হওয়ার পথ করে দিয়েছেন। এভাবে নানাভাবে আমরা দেখেছি যে এখানে আপনার ধর্মের নামে রাজনীতি কিন্তু জায়গা করে নিয়েছে। তো আজকে আমরা দেখছি যে এই শক্তি বিভিন্নভাবে আপনার মানে এই আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আক্রমণ করেছে, পরাস্ত করার চেষ্টা করেছে, এবং আজকে সেটা আমরা দেখছি যে রূপ লাভ করেছে টার্গেট কিলিংয়ে, যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি। আমি আসলে আলোচনার এই পর্যায়ে এসে আমি মানে গভীর মানে শোকের সাথে আমি স্মরণ করছি আমাদের এসপি বাবুল আক্তারের যে স্ত্রী মাহমুদা খানম মিতু, তিনি নিহত হয়েছেন। এবং আমি বলবো যে মানে তার প্রতি, বাবুল আক্তারের প্রতি অত্যন্ত সাহসী দক্ষ পুলিশ কর্মকর্তা এবং সমগ্র পুলিশ পরিবারের প্রতি আমি সংহতি জ্ঞাপন করব। আমাদের পুলিশ বাহিনী এবং আমাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনী কিন্তু তারা আমাদের দেশে এই যে মৌলবাদের বিস্তার রোধে, জঙ্গিবাদের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যদিও ধরেন পুলিশের প্রতি আমাদের হয়তো জনগণের কোনো কোনো ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে হয়তো অভিযোগ আছে, হ্যাঁ, নানান রকম হয়রানির শিকারও তারা পুলিশের কাছ থেকে হন, সেগুলো পুলিশকে দেখতে হবে। কিন্তু পুলিশ পরিবার যে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায়, জঙ্গিবাদকে মোকাবেলায় যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা 2013 সাল থেকে আমরা দেখছি, সেটা কিন্তু আমি মনে করি যে আমাদের সবারই সর্বতোভাবে স্বীকার করা দরকার। এবং আজকের দিনে মাহমুদা খানম মিতুর হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সমস্ত পুলিশ পরিবারের সাথে এদেশের মানুষ আছে। এবং আমি বলবো যে আপনার এই যে নাটোরে যে ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল গমেজ হত্যা হলেন, তার অপরাধটা কি? তার অপরাধ হচ্ছেন তিনি খ্রিস্টান। হ্যাঁ, তেমনি আপনার ধরেন ঝিনাইদহে আনন্দগোপাল গাঙ্গুলি নিহত হলেন, তার অপরাধটা কি? তিনি একজন হিন্দু। তো খ্রিস্টান হওয়া, হিন্দু হওয়া কিংবা বৌদ্ধ হওয়া, এর আগে বৌদ্ধ একজন আমাদের যাজক নিহত হয়েছেন। তো এটা কি অপরাধ? আমরা তো দেখেছি এর আগে আহমদিয়া মসজিদেও আক্রমণ হয়েছে। তো এইভাবে আপনার বা এছাড়া আপনার আহমদিয়ারাও ধরেন আপনার মুসলমানদের মধ্যে একটা মাইনরিটি সেক্ট, কিন্তু মুসলমানও তো আক্রমণ হচ্ছে। আসলে কোনো ধর্ম পরিচয় দিয়ে তো কাউকে আক্রমণের শিকার করার অধিকার কেউ কাউকে দেয়নি। আপনার কাছে ফিরবো আমি তার একটু সাইদুর রহমান আপনার কাছে ফেরত আসতে চাই। সেটি হচ্ছে যে এই যে টার্গেট কিলিং গুলো হচ্ছে, একটা পলিটিক্যালি জাতীয় পার্টি এর বিপরীতে কি করছে? তারা তো বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো এখন বিরোধী দল। হ্যাঁ, এই টার্গেট কিলিং এর ব্যাপারে আমরা আমাদের জাতীয় পার্টির আমরা এটাকে নিন্দা জানাই এবং আমরা মনে করি সেটা আপনি ব্যক্তি পর্যায়ে নিন্দা জানাচ্ছেন নাকি আমরা দলীয়ভাবে কোনো? আমরা দলীয় পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে নিন্দা তো জানাচ্ছি। দলীয় পর্যায়ে আমাদের প্রেসিডেন্টের মিটিং সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তো আমরা বলবো না, কিন্তু আমরা যেটা আমাদের দলের চেয়ারম্যান হোসেন এরশাদ সাহেব এটার বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলে। তো যে কথা আমার এই টার্গেট কিলিংটার ব্যাপারে আমার নিজের একবার সুস্পষ্ট বক্তব্য, যেটা সুস্পষ্ট বক্তব্য যে এইটা এই দেখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই কিছু এদেরই, যেমন বাবুল আক্তার সাহেবের ওয়াইফকে ইচ্ছা করে কিন্তু এরা হত্যা করতেছে। এই জন্য আমাদের করা উচিত যেটা যে মানে এর বিপক্ষে আমাদেরকে সোচ্চার হয়ে যাবে এবং জনগণকে একত্রিত করে সব দল মত নির্বিশেষে সাধারণ মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। এবং আমার যেটা নিচের ব্যক্তিগত ধারণা যে যারা স্বাধীনতার বিপক্ষে শক্তিগুলি, যেটা অধ্যাপক সাহেব বলছেন, মেজবা কামাল সাহেব, যে স্বাধীনতার বিপক্ষে শক্তিগুলি এখনো সোচ্চার, সেই জন্যে এবং এই টার্গেট কিলিংটা করতেছে সারা দেশ বিদেশে। একটা অস্থিতিশীল আমাদের দেশে যে একটা সাম্প্রদায়িক উপরে আক্রমণ হচ্ছে, এটা প্রচার করার জন্যে। তো এই জন্য আমাদের যেটা করা উচিত, এবং আমি গভর্নমেন্টকে বলবো, সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমাদের যেটা করা উচিত সেটা হলো যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে আমাদেরকে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে এর বিরুদ্ধে। তা নাহলে আমাদের অবস্থা আগামীতে খুব খারাপ হবে। পাশাপাশি আমি যেটা বলতে চাই সেটা হলো আমাদের পুলিশ। আপনি দেখেন একটা থানা, ধরেন আমি পল্টনের এরিয়াতে, আমার এলাকা, এখানে 1400 মানে পাবলিকের জন্য একটা পুলিশ আছে এবং পল্টন থানা গাড়ি নাই। পল্টন থানা বলেন, শাহবাগ থানা বলেন, কোনো
পুলিশরা যে ডিউটিটা করতেছে এই আপনার ভাঙ্গা গাড়ি নিয়ে, কিন্তু এই যে টার্গেট কিলিং এর গাড়ি থাকলে কি হতো? না মানে তাতে কি হতো? হ্যাঁ, তাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পুলিশের গত 7-8 বছরে যথেষ্ট হয়েছে, হ্যাঁ। আরো হওয়া দরকার, কিন্তু যথেষ্ট হচ্ছে এবং সেই প্রক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে। না, আপনি ধরেন এই টার্গেট কিলিং এর ব্যাপারে পুলিশের একটা ভূমিকা থাকে, তারা যদি যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ হয়, তাই না? টার্গেট কিলিং কিভাবে করে? এই ধরেন এই যে বাবুল আক্তারের ওয়াইফকে মারলো, দিনে দুপুরে মারলো, কিন্তু পুলিশ ওই পরিমাণ ছিল না। পুলিশ যদি থাকতো তাহলে দিনে দুপুরে এইভাবে হয়তো করতো না। এবং পুলিশকে আরো সচেতন হতে হবে, তাদের মানে ইয়ে বাড়াতে হবে, দক্ষতা বাড়াতে হবে, জনবল বাড়াতে হবে, এবং পাশাপাশি তাদেরকে আপনার ট্রেনিং দিতে হবে। তার পাশাপাশি যেটা করতে হবে সেটা আমি আগেও বলছি, গতকালকে আমার জিটিভির কথা হচ্ছিল, সেখানেও আমি বলেছি যে সাধারণ মানুষকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে আপনাদের একটা আমাদের সাইফুল হকের কাছে যেতে, আপনি পরিস্থিতিটার মূল্যায়ন কিভাবে করেন বা আপনার দল কিভাবে মূল্যায়ন করে? জি, ধন্যবাদ। আমরা যারা এখানে বসে আছি, আমাদের মতন সারা দেশের মানুষ যে আজকে খুবই উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত, এ ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই। মাত্র আপনি দেখবেন যে গত 18 মাসে 45টা এই ধরনের, যেটাকে আপনি বললেন যে টার্গেট কিলিং, খুব ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এবং বলতে পারেন এই হত্যাকাণ্ডগুলো এটা সংগঠিত হয়েছে। হত্যাকাণ্ডগুলোর ধরন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন, গণমাধ্যম বলছেন, এবং মানুষও দেখছে মোটামুটি একই রকম, একই ধাঁচের। এর আজকে এই প্রথম 2-1টা ঘটনা ছাড়া এর আগে আপনি খেয়াল করবেন পুলিশ প্রশাসন থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। যখনই ঘটনা ঘটছে কথা উঠছে, প্রতিবাদ উঠছে, সমাবেশ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, স্থানীয় পর্যায়ে বা জাতীয় পর্যায়েও বলা হচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এত উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু নাই, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। কথাটা আমি এই জন্য উল্লেখ করলাম, ঘটনার যে গ্রাভিটি, ঘটনার যে গুরুত্বের জায়গাটা, রাষ্ট্র থেকে, সরকার থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকে যে জায়গা থেকে এটাকে নেওয়া দরকার ছিল, যারা পেশাদারি জায়গা থেকে সমস্যাটাকে চিহ্নিত করা, দ্রুত সে ব্যাপারে উদ্যোগ নেওয়া এবং যা যা করণীয় দরকার, সরকারের তার চিন্তা দেখে, তাদের চলন বলন, এমনকি তার যে বডি ল্যাঙ্গুয়েজের ভেতরেও এটা যে একটা বড় সমস্যা হিসেবে যে আবির্ভূত হতে যাচ্ছে, এবং যেখানে আমাদের গত 4 দশকের অনেকগুলো অর্জন প্রায় হারিয়ে যাওয়ার জোগাড় যেখানে দাঁড়িয়েছে, যে মুক্তিযুদ্ধের আমাদের চেতনার জায়গা যেখানে ছিল, আপনি জানেন যে সাম্যের চেতনা, গণতন্ত্রের চেতনা, অসাম্প্রদায়িকতা, এবং যেখানে আমরা শত শত বছর ধরে আমরা বিভিন্ন ধর্মবিশ্বাসী মানুষ ভাইয়ের মতন, বন্ধুর মতন শত শত বছর ধরে যেখানে আমরা বসবাস করে এসেছি, আমাদের যে সামাজিক যে বন্ধন, আমাদের সোশ্যাল যে ফেব্রিক্সটা, তার উপরে যে সংগঠিত যে হামলা আক্রমণটা, এটাকে সেই গুরুত্বের জায়গা থেকে এ পর্যন্ত নেওয়া হয়নি, 1 নম্বর। 2 হচ্ছে যেটা, এটা তো খুব পরিষ্কার যে চট্টগ্রামের এসপি সাহেবের স্ত্রী, তার যে হত্যাকাণ্ড, এই প্রথম, যেটা আপনি নিশ্চয় খেয়াল করবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিবারের সদস্যদের উপরে হামলা, এরকম সম্ভবত এর আগে আমরা ঠিক এভাবে আমরা লক্ষ্য করিনি। তো সবার যেটা অনুমান বা সন্দেহ যে তাদের যে জঙ্গি বা মৌলবাদ বিরোধী তাদের যে তৎপরতা, হয়তো সেই কারণের জন্য, এটা তদন্ত করার পরে হয়তো তারপরে এটার পুরো ব্যাপারটা এটা জানা যাবে। আমি যেটা বলতে চাই যে আপনি নিশ্চয়ই, আপনারা হয়তো অনেকে নিশ্চয়ই একমত হবেন, গত 4 দশক ধরে আমরা যেই সাম্প্রদায়িক রাজনীতিকে, আমরা যে ধর্মের নামে যে সহিংসতার যে জায়গাটা, এবং এরকম যে রাজনীতিকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এটাকে আমরা কোণঠাসা করেছি, একভাবে এটাকে আমরা পরাজিত করেছি, গত 4 দশক ধরে খানিকটা মতাদর্শিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এটা গত 4 দশকে যারা সরকারে ছিলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের কিন্তু রাজনৈতিক হিসাব নিকাশ থেকে, নির্বাচনের বাক্সে ভোটের হিসাব নিকাশ থেকে তারা কম বেশি প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা কিন্তু এটাকে মদত দিয়ে আসছেন। এবং সর্বশেষ আমার যে ভাই বসে আছেন, তারা সংবিধানের
অষ্টম সংশোধনী করে পুরো সংবিধানকে একটা সাম্প্রদায়িক চেহারা তারা দিয়ে দিয়েছেন। তার মানে আপনি সাম্প্রদায়িক শক্তির উত্থানের জন্য এমনিতে আপনি তার রাজনৈতিক মতাদর্শী জায়গাটা করেছেন, এখন সাংবিধানিকভাবে সেটাকে পাকাপোক্ত করার একটা বন্দোবস্তের জায়গাটা তারা কিন্তু করে এসছেন। এই যে সামগ্রিক যে বাতাবরণ, এই বাতাবরণের মধ্য দিয়ে এর একটা সামাজিক অর্থ আছে, রাজনৈতিক অর্থ আছে, সাংস্কৃতিক অর্থ আছে। ফলে সমাজের মধ্যে এই চিন্তা, চেতনা, মনন, মানসিকতার একটা খুব ভয়ঙ্কর একটা অনুপ্রবেশ, ভয়ঙ্কর যে বিস্তার, এরকম একটা প্রেক্ষিতে ধর্মের নামে খুব সহজেই আমাদের মানুষের একটা অংশকে বিভ্রান্ত করা যাচ্ছে। এবং যেখানে ধর্ম হচ্ছে, আপনি জানেন যে এমনকি ইসলাম যেখানে সাম্যের কথা বলে, মানব মুক্তির কথা বলে, এবং যেখানে অন্যান্য ধর্ম বিশ্বাসী মানুষের সাথে সহিষ্ণুতার যে শিক্ষাটা দেয়, সে ইসলামের এই মৌল শিক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলামকে যেখানে দাঁড় করা হয়েছে, তো ফলে এরকম একটা জায়গাটা তৈরি করবার জন্যে আমাদের শাসকরা নীতিহীন, একটা আদর্শহীন রাজনীতি গত 4 দশক, 4.5 দশকে চর্চা করার প্রেক্ষিতে তার একটা মাসুল কিন্তু আজকে পুরো দেশ এবং জনগণকে আজকে বহন করতে হচ্ছে। আর একটা কথা আমি এখানে উল্লেখ করতে চাই, যখনই কোনো ঘটনা ঘটছে আপনি নিশ্চয়ই খেয়াল করবেন এটাকে পেশাদারিভাবে ঘটনার সাথে কারা যুক্ত, পেছনে কারা আছে। পুলিশ বা তদন্তকারী বাহিনীকে স্বাধীনভাবে কাজ করবার আগেই সরকার থেকে যখন বলা হয়, যখন দায়িত্বশীল মন্ত্রীরা যখন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও গুরুত্বপূর্ণ সদস্যরা যখন বলে দেন এটা জঙ্গিরা করেছে কি মৌলবাদ করেছে কি এটা বিএনপি করেছে, জামাত করেছে, আমরা জানি না। যখন আপনি এটাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে এটা বিএনপি, জামাত বা এই ধরনের, বিশেষ করে বিএনপির কথাটা বারবার করে বলা হচ্ছে। বিএনপি আছে কি নেই সেটা প্রমাণ করা, তথ্য বের করার দায়িত্বটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তদন্ত শুরু করবার আগেই যখন আপনি বলে দিচ্ছেন, তার মানে হচ্ছে তাহলে তার মানে একটা বাতাবরণ তৈরি হচ্ছে যে আপনি একটা ব্লেম গেমের জায়গা থেকে ঘটনার তদন্ত করার পরিবর্তে ঘটনা থেকে শর্টকাট একটা রাজনৈতিক সুবিধা নেবার একটা যে কৌশলী একটা যে পায়তারা, যেগুলো প্রকৃত ঘাতক, প্রকৃত অপরাধী, প্রকৃত খুনি, তারা ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে কেবল না, বরঞ্চ তারা নতুন নতুন অপরাধ সংগঠনের জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা কিন্তু আরো উৎসাহিত হচ্ছে। এরকম একটা জায়গাটা কিন্তু আজকে মানুষের কাছে পুরো দেশ এবং মানুষ কিন্তু আজকে জিম্মি হয়ে দাঁড়িয়েছে। আমরা একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, ফিরছি একটু পর, থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 7 নর্থ সিমেন্ট মুক্ত বাক অনুষ্ঠানে টার্গেট কিলিং নিয়ে আলোচনা করছিলাম অধ্যাপক ডক্টর মিসবাহ কামাল, জাতীয় পার্টি প্রেসিডেন্ট সদস্য সাইদুর রহমান ট্যাপা এবং বিপ্লবী বিকাশ পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সঙ্গে আমি যেতে চাই। মিসবাহ কামাল, আপনার কাছে একটু ফেরত যেতে চাই। সেটি হচ্ছে যে নিয়ে আলোচনা আমরা করছিলাম, এখানে একটা আলোচনা প্রসঙ্গ আসলো যে একটা বিষয়, সেটা হচ্ছে যে ওনারা বলছেন যে দোষারোপ করা ব্যাপার, সেই প্রেক্ষিতে আবার সরকারকে দোষারোপ করা হচ্ছে। দোষারোপের সংস্কৃতি দিয়ে তো, বা যে কোনো ধরনের দোষারোপকে দিয়ে, বা পুলিশের শুধুমাত্র সক্ষমতা বৃদ্ধি দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে? যেমন যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তারা বলছেন এটিকে জঙ্গিবাদের এই যে হামলা বা এটাকে বড় ধরনের সন্ত্রাসবাদ, এটিকে মোকাবেলা করার মতো পর্যাপ্ত কৌশল অবলম্বন করে খুঁজে বের করতে হবে এক ফার্স্ট, এবং এটি সম্মিলিতভাবে প্রতিরোধ করা প্রয়োজন বলে অনেকে মনে করছেন। জি, মানে প্রথমত আমি দোষারোপের যে রাজনীতির কথা বললেন সেই কথাটা আমি বলবো যে আপনার ধরুন দোষারোপ কাউকে করার আগে একটা ঘটনাকে তো মানে ঘটনার সাথে কারা যুক্ত সেটাকে পুলিশকে বের করতে হবে, এটা ঠিক কথা, হ্যাঁ, সাধারণভাবে এটা ঠিক কথা। কিন্তু আপনি দেখেন যে যখন এই 3-4 দিন আগেও আমরা বলেছি, বা মানে 1 সপ্তাহ আগে, যে 37 জন কিল্ড হয়েছেন, আজকে সংখ্যাটা 45-এ পৌঁছে গেছে। তো এই যে 1 থেকে 45 পর্যন্ত পৌঁছালো, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, হ্যাঁ, এর মধ্যে একটা অন্তমিলের দিক আছে। যেমন ধরুন আপনার হত্যার ধরন যদি আমরা দেখি, হ্যাঁ, মোটরসাইকেলে করে আসছে 3 জন করে, এবং আপনার যে পদ্ধতিতে হত্যা করা হচ্ছে, তারপরে দায়িত্ব স্বীকার করা হচ্ছে কোনো কোনো তরফ থেকে, আমরা দেখছি সাইট ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো পাচ্ছি। এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই 1 থেকে 45 পর্যন্ত এই যে টার্গেট কিলিং, এই কিলিংয়ের মধ্যে একটা বিশেষ ধারা আছে। তার মানে এর পেছনে আপনার এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা, যতই বলুক পুলিশের কোনো কোনো কর্মকর্তা, এটা কিন্তু আসলে বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আমরা বুঝতে পারছি। এবং স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু কখনো কখনো বলছেন যে এর পিছনে দেশি বিদেশি শক্তি জড়িত। কাজে
কোন কর্মকর্তা বলছেন বিচ্ছিন্ন ঘটনা, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশি বিদেশি শক্তি জড়িত। তো কাজেই দু রকমের স্টেটমেন্ট আসছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে দোষারোপ কোনো একটা রাজনৈতিক দলকে বা রাজনৈতিক পক্ষকে করাটা, এটা আমরা দেখেছি অতীতে, সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। কিন্তু আবার এই যে 1 থেকে 45-এর মধ্যে এবং তার যে পাস্ট আছে আমাদের, যে 2015 সালের যে 3 মাসের যে রাজনৈতিক যে সহিংসতা দেখেছি, 2013 সালের গোটা বছরটা ফেব্রুয়ারি থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত যে সহিংসতা দেখেছি, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু মানে এর যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটাও কিন্তু অস্পষ্ট। কাজে যখন আমাদের পুলিশ কর্মকর্তারা আপনার একটা অপরাধকে নিয়ে করবেন, আপনার যখন তিনি অ্যানালিসিসে যাবেন, তখন কিন্তু এই রাজনৈতিক প্রেক্ষাপটটাকেও তাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা আমি মনে করি, কারণ তা না হলে তিনি এটাকে বুঝতে পারবেন না। এখন এই সুযোগটাকে কোনো কোনো পক্ষ নিতেও পারে, এর বাইরেও তো এগুলো ইন্ডিভিজুয়াল আপনার সাইলেন্ট থাকতে পারে বা অন্য কারণে ব্যাপারগুলো ঘটতে পারে, সেগুলো হয়তো এই অস্থিরতার সুযোগ নিয়ে কেউ কেউ তার নিজের এজেন্ডাকে বাস্তবায়ন করার চেষ্টা করতে পারে, সেগুলোর ব্যাপারেও সতর্ক থাকা দরকার। আচ্ছা, এটা একটা দিক। তারপরে আমি যে দিকটা বলবো সেটা হচ্ছে যে ধরুন যে আমি কিন্তু সাইফুল ভাইয়ের সাথে খুবই একমত যে আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক পক্ষ ধর্ম নিয়ে যে খেলেছে, রাজনীতির খেলাটা খেলেছে, এবং সেটা কিন্তু আসলে আগুন নিয়ে খেলা। এবং এই আগুন নিয়ে খেলার মধ্যে আমরা দেখেছি এ ব্যাপারে প্রক্রিয়াটা বিশেষভাবে জোরালো হয়েছে বঙ্গবন্ধু হত্যার পর থেকে। সামরিক শাসনের ছত্রছায়া, এখানে গোলাম আজম ফিরে এসছে, জামাতে ইসলাম রাজনীতি করার সুযোগ পেয়েছে, এরশাদ সাহেব এটা নিয়ে ভালো মতো খেলেছেন, এবং আপনার পরবর্তীকালে এমনকি আওয়ামী লীগও কিন্তু এর সাথে দায় এড়াতে পারবে না। তো এই ফলে আপনার যেটা হয়েছে যে বিভিন্ন পক্ষ মিলে যে ধর্ম নিয়ে রাজনীতির খেলা যে খেলেছে, এই আগুন নিয়ে খেলার খেসারত আমাদের দেশকে এখন দিতে হচ্ছে। এর সাথে আমি মনে করি যে আপনার বা ইভেন সর্বশেষ দেখেন না কেন, এই যে জাতীয় পার্টির এমপি নারায়ণগঞ্জে, হ্যাঁ, তিনি কি করলেন? তিনি শিক্ষকের গালে চড় মারছেন এবং জয় বাংলা স্লোগান দেওয়াচ্ছেন। তো জয় বাংলা আজকে, এবং আবার আশ্রয় নিচ্ছেন আবার হ্যাঁ, অন্যদের উপরে আর কি, আশ্রয় নিচ্ছেন অন্যদের উপরে। হ্যাঁ, এবং আপনার জয় বাংলা স্লোগান আজকে মানে বেহাত হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যারা ধর্ম নিয়ে খেলছেন তাদের কাছে। তো এরকম ভাবে আপনার নানা রকমের চক্রান্ত চলছে, এবং আমি এর সাথে মনে করি যে বিচারহীনতার যে সংস্কৃতি, হ্যাঁ, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ অপরাধীর যদি বিচার না হয়, এই যে ধরুন 45টা টার্গেট কিলিং হলো, আজ পর্যন্ত চার্জশিট হয়েছে মাত্র একটা, এবং এটাই শুধু মানে ঘটনা নয়। হ্যাঁ, আপনার এর আগে ধরুন আমি যদি বলি যে 2001 সালে বানিয়ার চরে যে গির্জায় হামলা হয়েছিল, যেখানে 10 জন নিহত হয়েছিলেন, 26 জন মারাত্মকভাবে আহত হয়েছিলেন, আজ পর্যন্ত 15 বছর হয়ে গেল, আজ পর্যন্ত সেখানে কোনো গ্রেপ্তার নাই, চার্জশিট নাই। এই যে 2001 সালে যে নির্বাচনোত্তর সহিংসতা, সে সারা দেশের বিভিন্ন জায়গায় যেভাবে আমাদের সংখ্যালঘুর উপরে যে অত্যাচারগুলো হয়েছে, সেটা নিয়ে তো তৎকালীন সরকার, যে বিএনপি জামাত জোট সরকার, তারা তো কিছুই করে নাই। পরবর্তীকালে যা আপনার একজন বিচারপতির অধীনে যে তদন্ত কমিশনটা হলো, সেই তদন্ত কমিশন অনুযায়ী আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। ফলে কি হচ্ছে যে আপনার বিচারের মুখোমুখি হচ্ছেন অপরাধীরা, হ্যাঁ, দখলদারিত্ব করছে তারা সম্পদের উপর, এবং আপনার বিচারহীনতার একটা সংস্কৃতি কিন্তু মানে আপনার পাশাপাশি চলছে। যদিও রাষ্ট্রের তরফ থেকে চেষ্টা হচ্ছে বিচারহীনতার সংস্কৃতিকে বিচারের সংস্কৃতি দিয়ে মোকাবেলা করা। তো এদিক থেকে আমি আলোচনাটাকে এভাবে শেষ করব যে আমাদের পুলিশের সক্ষমতা আগের চেয়ে বেড়েছে, কিন্তু আজকে আর আন্তর্জাতিক একটা প্রেক্ষাপটও কিন্তু আছে। সারা পৃথিবী জুড়ে আজকে আমরা জঙ্গিবাদের বিস্তার দেখছি, এবং বিশেষ করে যখন সোভিয়েত ইউনিয়নের পতনের পরে, যখন আপনার এই যে মার্কিন সাম্রাজ্যবাদ যখন পৃথিবীতে একক মাতবর হিসাবে আবির্ভূত হয়েছে, এবং বিশেষ করে আমাদের তেল সমৃদ্ধ মুসলিম অধ্যুষিত দেশগুলোতে তারা যে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে, এবং আপনার সেখানকার জনপ্রিয় নেতাদের, সাদ্দাম হোসেন বা গাদ্দাফির মতো জনপ্রিয় নেতাদেরকে উৎখাত করে সেখানে তারা আপনার এই সালাফিস্টদেরকে তারা যেভাবে প্রতিষ্ঠা করেছে, জঙ্গিবাদকে যেভাবে তারা উস্কে দিয়েছে এবং অনেক ক্ষেত্রে মদত দিয়েছে, ফলে আপনার তার বিরুদ্ধে কিন্তু সারা পৃথিবীর জনমত, বিশেষ করে মুসলিম জনগণের জনমত তাদের বিপক্ষে যাচ্ছে। কিন্তু সেই কনটেক্সটটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে পুলিশের সক্ষমতা আরও বাড়াতে হবে,
পুলিশের সংখ্যা বাড়াতে হবে, এবং ধরেন এই যে বিপদটা আজকে জঙ্গিবাদের যে বিপদ আমাদের ঘাড়ের উপর চেপে বসে আছে, এই জঙ্গিবাদের যার সাথে আন্তর্জাতিক সংযোগও আছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তো সেই জায়গায় কিন্তু আপনার মানে ফোকাসড মানে পুলিশ ইউনিটস সারা দেশে গড়ে তোলা দরকার। টেররিজম একটা কাউন্টার ইন্টেলিজেন্স একটা ইউনিট হয়েছে, কিন্তু এই ইউনিটকে শক্তিশালী করা এবং এটাকে বিস্তৃত আমি করা। আমি আমি সাইদুর রহমান ট্যাপা আপনার কাছে যেতে চাই। সমাধানে আপনি একটা কথা বলছেন যে পুলিশকে সক্ষম করা, কিন্তু যখন এটা জঙ্গিবাদ হয় শুধুমাত্র পুলিশকে সক্ষম করার ভিতরে হয় না, ইনক্লুসিভ পলিটিক্সের কথা অনেকে বলছেন, সেটা আপনি কিভাবে দেখেন? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, আমি আমার অধ্যাপক কামাল সাহেব এবং ভাই সাথে ওনাদের এরশাদ সাহেব, মানে যেহেতু আজকে টার্গেট কিলিং নিয়ে আলোচনা, যেহেতু আমি জাতীয় পার্টি করি, আমার নেতার সম্বন্ধে কিছু কথা আসছে, সেটা আমাকে বলতেই হয়। ওনাদের সাথে আমি ধরে নিলাম আমি একমত। এরশাদ সাহেব অনেক খেলেছেন, এখনো খেলছেন। তো উনি খেলছেন বলেই আজকে দেশের উন্নয়ন হয়েছে। আজকে উনি খেলছেন বলেই আমরা ঢাকা শহরে আছি। ঢাকা শহরে বেড়িবাজ হয়েছে, রাস্তাঘাট হয়েছে, সব মিলে মানুষের চাকরি হয়েছে। তখনকার এরশাদ সাহেবের আমলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমপরিমাণ তাদের মেধা তালিকায় চাকরি হতো। আপনারা সবাই জানেন যারা ওই সময় ছিলেন। আর আপনার সেলিম ওসমানের কথা, নারায়ণগঞ্জের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, আমিও অনেক আলোচনা আসছি। এ ব্যাপারে আমি আলোচনা করতে চাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, কিছু হলেই আমাদের দেশে কিছু হলেই বলে দেশি বিদেশি চক্র। পৃথিবীতে আমি অনেক দেশে গেছি, অনেক দেশের সাথে এখনো আমার যোগাযোগ আছে। আমি ব্যবসা করি, রাজনীতি করি, যোগাযোগ আছে। আমাদের দেশে কিছু হলেই দেশি বিদেশি চক্র জড়িত। এই দেশি বিদেশি চক্র যদি জড়িত, এই দেশি বিদেশি চক্র কি ভারতে নাই? দেশি বিদেশি চক্র কি লন্ডনে জড়িত থাকে না? দেশি বিদেশি চক্র কি মালয়েশিয়া থাকে না? দেশি বিদেশি চক্র লন্ডন থাকে না? তা আমরা কিছু হলেই দেশি বিদেশি চক্র নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। যেমন নির্বাচনের আগে শোনা গেছে যে বিএনপিওয়ালারা বলছে যে ইন্ডিয়া আওয়ামী লীগরে ক্ষমতা দিছে, ক্ষমতায় জোর করে বসে দিছে। তারপরে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, বিএনপি যখন ক্ষমতায় আসলো, তখন আওয়ামী লীগালারা বলল যে ভারত বসাই দিছে, মানে ক্ষমতায় নিয়ে আসছে। তাহলে আমরা যে সাধারণ মানুষ ভোট দেই, তাহলে ভোট কি ইন্ডিয়ার থেকে 80 মানুষ ভোট দিয়ে দেয়? ওরা এখানে এসে ভোট দেয়? এই যে দেশি বিদেশি চক্রের কথা আমরা বলছি, যদি সত্যি সত্যি এটা হয়, তাহলে আমাদের যারা আইন শৃঙ্খলা, এখানে এনএসআই আছে, ডিজিএফআই আছে, তো তারা কি করে? তারা করেটা কি? দেশি বিদেশি চক্র কারা আছে? ধরেন আমি যদি ইন্ডিয়ান এজেন্ট হয়ে থাকি, আমি যদি আমেরিকান এজেন্ট হয়ে থাকি, আমাকে চিহ্নিত করা তো খুব সহজ ব্যাপার। তা আমাকে আগে ধরা হোক, আমি বিদেশের লোকজন এখানে নিয়ে এসে আমরা এই কাজই করতেছি। তো মূল কথাটা হলো, মূল কথা আমি একটা কথা এখনো বলছি, আগামীতেও বলবো, যে এই যে টার্গেট কিলিংটা, এটা আমাদের দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য করছে। অথবা এই যে এই বর্তমান গভর্নমেন্টকে, মানে বর্তমান গভর্নমেন্টকে যারা মানতে পারে নাই, তারা এটাকে আবার নতুন করে একটা ষড়যন্ত্র লিপ্ত হতে পারে। এই লিপ্তর জন্য আমাদের, আপনি বলছেন কি যে আন্তর্জাতিক এখানে আইএস বা আল কায়দা এগুলোর যে লিঙ্কের কথা বলা, যদি লিঙ্ক হয়ে থাকে, তাহলে আমাদের সেই লিঙ্ক আপটা বের করতে হবে। বের তো আমি করবো না, রাহুল দা, প্রফেসর সাহেব করবেন না, ভাইও করবেন না। বের করবে এই দেশের ইন্টেলিজেন্সরা, কোটি কোটি টাকা এদের মানে পিছনে ইনভেস্ট হচ্ছে। তারা বের করে বলুক গভর্নমেন্টকে এ করতেছে, তার বিরুদ্ধে ধরা হোক। আমি যদি হই, আমাকে ধরা হোক। আমার দলের চেয়ারম্যান যদি এটির সাথে ইনভলভ হয়, তাকে ধরা হোক। আমার দলের সেক্রেটারি যদি থাকে, তাকে ধরা হোক। আওয়ামী লীগের বা জাতীয় পার্টি, মানে বিএনপি বা জামাতের যাদের ধরো ইন্টেলিজেন্স যারা আছে, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, এসবি বলেন, এতে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এদের ভিতরে ইনভেস্ট হচ্ছে। আমরা বক্তৃতা করে বলে দিলাম, হোম মিনিস্টার সাহেব বললেন। এর ভিতরে একটা যে সাইকোলজিক্যাল যেটা লম্বা ক্যাম্পেইন চলেছে, থিওরিটিক্যাল একটা যে ক্যাম্পেইন চলেছে, পলিটিক্যাল ক্যাম্পেইন চলেছে, সেটার যে আউটপুট, সেটা তো হুট করে আমি থিওরিটিক্যালি বিশ্বাস করি না, আমি প্র্যাকটিক্যালি বিশ্বাস করি। আমি ব্যক্তিগতভাবে থিওরিটিক্যাল না, মানুষ তারা থিওরিটি বলতে একটা বিশ্বাসের থেকে কাজটা করছে। এই যে বিশ্বাসের যে বপন করা হয়েছে মাথার ভিতরে, বিশ্বাসটা কি? যেমন ধরেন আমরা যারা মুসলমান, আমরা মনে করি আমরা পরকালে যাব, এই যে রোজা রাখতেছি কেন? এটা আমাদের ধর্ম, আমাদের কোরআন শরীফে পরিষ্কার আছে। হিন্দুরা তাদের সনাতন ধর্মতে বিশ্বাস করতেছে। তো ধর্মের জায়গায় আছে। এখন আমাদের দেশে আমরা যেটা মনে করি, আমাদের দেশে সমস্ত আমরা যারা আছি, আমরা সবাই বাংলাদেশি। এখন এই সমস্ত বাংলাদেশি লোকজনের সাথে একত্রীভূত হয়ে আমাদের এই জঙ্গি বলেন, আইএসআই বলেন,
জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এদেরকে যারা চিহ্নিত সন্ত্রাসী, যারা এই কাজগুলি করতেছে, এই দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেছে, আমাদের উচিত তাদের ধরা, এবং সেজন্য আমাদের সচেতনতা দরকার। আমরা আজকে টক শোতে আপনি বলছেন যে এদের ধরা হচ্ছে না। এদের ধরার চেষ্টা করছে, কিন্তু তার আগেই ধরার আগেই বলে দিচ্ছে যে আমি অমুক করতেছে অমুক করতেছে, তাহলে তো আপনার অরিজিনাল যারা দোষী তারা চলে বাইরে চলে যায়। আপনার কি মনে হয় রাহুল ভাই, রাহুল দা, কারা ক্রাইম করে, করে না করে, যারা করে আমরা তাদের চিনি না? আমরা সবাই চিনি। আপনার বাড়ি খুলনাতে, আপনি জানেন না খুলনা এলাকায় কয়জন খারাপ লোক আছে? নিশ্চয়ই চেনেন। আমার বাড়ি জানেন গোপালগঞ্জ, আমি জানি না টোটাল গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে কত আছে। ঢাকা শহরে আমরা যারা থাকি, ঢাকা প্রত্যেক এলাকায় দেখেন, হিসেব করে দেখেন কয়জন খারাপ লোক আছে, আমরা চিনি না? নিশ্চয়ই আমরা চিনি। এই জন্যই এই যে আমরা চিনি, এই জন্যই সরকার, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, যারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, তারা কি করে? তাদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে প্রেশারাইজ করতে হবে, এবং সাথে সাথে দল মত নির্বিশেষে সাধারণ মানুষকে একত্রীভূত এই দেশ বাঁচানোর জন্য। এই দেশকে যদি আমাদের বাঁচাতে হয়, এই দেশকে যদি আমাদের স্বাধীনতার সুবল ঘরে ঘরে পৌঁছে দিতে হয়, তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে এই জঙ্গিবাদের বিরুদ্ধে, টার্গেট কিলিং এর আপনি কি বিরুদ্ধে। মনে করেন ওয়ে আউটটা কি এই পরিস্থিতি থেকে উত্তরণে? না, ঠিক আছে, মানে খুব ভালো প্রশ্ন একটা। আমাদের আসলে তো পথটা আমাদেরকে বের করতে হবে একটা, অবশ্যই। এবং আমাদেরকে এবং আমাদের জনগণের বর্তমান এবং ভবিষ্যতের জন্য পথ বের না করে আমাদের কোনো পথ নাই। প্রথম আমি যেটা বলতে চাই যে সমস্যাটা ঠিক আইন শৃঙ্খলা রক্ষার যে সমস্যা বা প্রশাসনিক সমস্যা, এটা তো একটা আসপেক্ট, এটা একটা কনভেনশনাল সমস্যা নয়, যেটা আমি নিজেও একটু উল্লেখ করেছি, যে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এক ধরনের পেশাদারিত্বের যে বিষয়টা, সেটা নিশ্চয়ই জরুরি। এ ধরনের সমস্যা মোকাবেলা করবার ক্ষেত্রে আমাদের বাহিনীগুলোর যে অভিজ্ঞতা, তাদের যে দক্ষতা, অথবা এ ধরনের সমস্যাকে একটা সামগ্রিকভাবে বা একটা কম্প্রিহেন্সিভ মেজার থেকে ডিল করা, উপর থেকে নিচ পর্যন্ত, আবার নিচ থেকে উপর পর্যন্ত, এটা ডিল করবার ক্ষেত্রে আমাদের এখনো সাফিসিয়েন্ট আমি এক্সপেরিয়েন্স বলি, বা অথবা আমাদের সমগ্র যে মেকানিজমের জায়গাটা, সেখানে বড় দাগের ঘাটতি আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার বিবেচনায় সমস্যাটা প্রধানত রাজনৈতিক, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি, যে 4 দশকের যে জায়গাটা আপনি যেটা নিয়ে, তো যেটাকে আপনি খেলেছেন আপনার নির্বাচন কেন্দ্রিক রাজনীতির জন্য, ভোটের রাজনীতির জন্য, এবং এগুলোকে খেলতে খেলতে একটা চারা গাছকে এখন আপনি বট বৃক্ষে, এখন এটাকে আপনি বানিয়ে ফেলেছেন। এবং ফলে এর একটা, মানে একটু আগে প্রফেসর মেজবা কামাল বললেন, এর একটা আন্তর্জাতিক তার একটা প্রেক্ষিত আছে, এবং এর একটা আঞ্চলিকও এর একটা প্রেক্ষিত আছে। পাকিস্তান থেকে শুরু করে আমাদের এই অঞ্চলে, পাকিস্তান, ভারত, এই অঞ্চলের দেশগুলো, তার একটা আঞ্চলিক প্রেক্ষিত আছে। আবার আমাদের হোম গ্রোন, আমাদের এখানকার যে সংকট, এখানকার যে আমাদের যে দারিদ্র, আমাদের যে সীমাহীন বৈষম্য, সমাজের 5-10% মানুষের তাদের যে চরম যে একটা অবহেলার মধ্য দিয়ে তারা যাচ্ছেন, তাদের শিক্ষা বলে আমাদের এখানে যে নানা ধরনের যে শিক্ষা ব্যবস্থা, মেইন স্ট্রিম শিক্ষার সাথে অনেকগুলো শিক্ষা যেভাবে জড়াজড়ি করে আছে, সেগুলোতে আপনি প্রয়োজনীয় সময় মনোযোগ দেওয়া, যেটা বা মেইন স্ট্রিম এডুকেশনের সাথে তাকে যে সম্পৃক্ত করা অর্গানিক ফর্মে, সে জায়গাটা হয়নি, যার মধ্য দিয়ে এইসব আইডিয়া চিন্তাগুলো জন্ম নিচ্ছে। এর বাইরে আমি যেটা বলতে চাই, যে যেটা আমরা আগে উল্লেখ করেছিলাম, ঠিক এই মুহূর্তে যখন আমরা এটা নিয়ে আলোচনা করছি, আপনি জানেন যে দেশে আমাদের নির্বাচন কেন্দ্রিক একটা সংকট আছে, এবং আমাদের এখানে সরকারের গ্রহণযোগ্যতার প্রশ্নে এখানে বিতর্ক আছে, সংকটের জায়গাটা আছে, একটা অবাধ নির্বাচনের যে প্রশ্নটা, সে জায়গাটা আছে। ফলে সরকার এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহিংসতা, বিরোধ এবং বৈরিতাটা, সেটা এমন একটা পর্যায়ে সেটা গেছে যে রাজনৈতিকভাবে আশু তাকে সমাধানের কোনো পথ সরকার থেকে বারবার আমরা যেটা আমাদের দল থেকে আমরা দাবি করেছিলাম, সরকার থেকে একটা সচেতন রাজনৈতিক উদ্যোগ দরকার। এখানে রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দল এবং জনগণকে আস্থায় নিয়ে বড় দাগের যে প্রশ্নগুলো আছে, নির্বাচন কেন্দ্রিক সংকট বলি বা অন্যান্য যে সংকটগুলো আছে, এরকম একটা বিরোধ বৈরিতার প্রেক্ষিতে, যেটাকে এখন আপনি জঙ্গিবাদ বলছেন, মৌলবাদ বলছেন, যেটা আমাদের মুক্তিযুদ্ধের মৌল কাঠামো, মৌল চিন্তা বা মৌল চেতনার জায়গা, যেটা 71 সালে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করেছে, সমন্বিত করেছে, এবং এক ধরনের একটা দিশা দিয়েছে।
পুরোপুরি তার বিরুদ্ধে এখন আমরা দাঁড়িয়ে গেছে। তো এই সুযোগটাকে, এই রাজনৈতিক ক্ষেত্রে যে অনৈক্য, যে বিরোধ এবং বৈরিতার জায়গাটাকে, এ ধরনের শক্তি, আমি যেটা বলেছি, যদি সুষ্ঠু গণতান্ত্রিক অধিকার যদি না থাকে, একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ যদি এনশিওর করা না যায়, তাহলে চক্রান্ত ষড়যন্ত্রের শক্তিটা শক্তিশালী হয়, যেটাকে আপনি জঙ্গিবাদ বলেন, মৌলবাদ বলেন বা অন্ধকারের শক্তি বলেন, যারা ঘোলা পানিতে এখানে মাছ শিকার করতে চায়, এ ধরনের অপশক্তিগুলো তাদের জমিনটা আরেকটু তৈরি হয়, যে আশঙ্কাটা আমাদের আগে ছিল, সে আশঙ্কাটা এখন বাস্তবে কিন্তু এখন সেটা আমরা সামনে দেখছি। তাহলে সমাধানটা কি? আমি নিশ্চয়ই আপনি একমত হবেন। আমরা কিছুদিন আগে শেষ করতে চাই। আমরা দেখেছি বেলজিয়ামে এবং ফ্রান্সে, আচ্ছা আমরা হামলা দেখেছি, কিন্তু জনগণ কিন্তু দলগুলো সেখানে ঐক্যবদ্ধ হয়েছে। এ ধরনের সংকট মোকাবেলা করবার ক্ষেত্রে বাংলাদেশের যে রাজনৈতিক যে দলগুলো, এখানকার রাজনৈতিক যে মহল, তাদের মধ্যে যেমন একটা পলিটিক্যাল সিরিয়াস একটা ডিসকাশন হওয়া দরকার, একটা ডিসকোর্সে যাওয়া দরকার। বড় দাগের আমাদের মুক্তিযুদ্ধের অর্জনগুলোর ক্ষেত্রে আমাদের চিন্তার ঐক্যটা আমাদের এখানে আসা দরকার। আমি বলছিলাম যে আপনার ধরুন আজকে তো এই জঙ্গিবাদ একটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে, আসলে এটাকে স্বীকার করতে হবে। এবং আমি মনে করি যে এইরকম যে ন্যাশনাল ইস্যুসগুলো আছে, সেই ইস্যুসগুলোতে কিন্তু একটা কনসেনসাস তৈরি হওয়া দরকার, একটা ঐক্যমত্য তৈরি হওয়া দরকার। এবং এই ঐক্যমত্য তৈরিরও আবার কিন্তু কতগুলো ভিত্তি লাগে। আমি মনে করি যে মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন জাতীয় জীবনের, এবং এই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু, এটা ইতিহাসের সত্য। এবং এই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, তার সাথে অন্যান্য মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দলগুলো ছিল। এই সত্যগুলোকে যদি মেনে নেওয়া হয়, যারা এটাকে অপোজ করছেন, বিশেষ করে আমি মনে করি বিএনপির রোলটা এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। বিএনপির মধ্যেও তো অনেক মুক্তিযোদ্ধা আছেন, হ্যাঁ, তো তারা যদি এই সত্যটাকে স্বীকার করে নেন, হ্যাঁ, আজকে যদি বিএনপির প্রধান নেত্রী যদি যান বঙ্গবন্ধুর কবরে এবং যে তার প্রতি যদি শ্রদ্ধা জ্ঞাপন করেন, হ্যাঁ, আমি মনে করি যে আপনার পথ অনেক ওপেন হয়ে যাবে। আসলে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে সে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকবে না অন্যদিকে যাবে। এই জায়গাটা যদি একটা শেষ করে নিই, এই জায়গাটাই যদি একটা মৌলিক ঐক্যমত্য তৈরি হয়, মুক্তিযুদ্ধের পক্ষেই যদি রাজনীতির মানে সকল পক্ষকে দাঁড়াতে হয়, ধন্যবাদ তাহলেই কিন্তু আমার মনে হয় আমার হাতে কোনো সময় না, আপনি 10 সেকেন্ডে যদি কিছু বলতে পারেন। আচ্ছা, 10 সেকেন্ডে আমি যেটা বলতে চাই যে আমাদের দেশের ম্যাক্সিমাম অনেক রাজনৈতিক নেতারা, আমাদের দলরা, আমরা কিছু ব্লাফিস্ট কথাবার্তা বলি। এই সৃষ্টি হয়েছে ব্লাফিস্ট কথাবার্তা, যার জন্য আজকে এই টার্গেটটা বলেন, কিলিং বলেন। আমাদেরকে ধন্যবাদ দিতে হচ্ছে জনাব সাইদুর রহমান ট্যাপা, আমাদের হাতে একটু সময় নেই। অসংখ্য ধন্যবাদ ডক্টর মিসবাহ কামাল, জনাব সাইফুল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য। আলোচনা আসলে চলছে, আমরা অনেকদিন ধরে এই আলোচনা করছি, এই আলোচনা আরো অনেকদিন ধরে চলবে। হয়তো আপনারা সবার সময় উপস্থিত থাকবেন না, কিন্তু আপনাদের এই সমচিন্তার লোকেরাই বারবার আসবেন, কথা বলবেন। যেটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন, যেটি সবাই আপনারা বলছেন, সেটা হচ্ছে এই বিষয়ে একটি জাতীয় ঐক্য থাকা দরকার। এখানে সমস্ত মত পথের মানুষকে সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের চেতনা ঐক্যভূত করে তাদেরকে নিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এবং এটি আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস, এবং এই পলিটিক্যাল ক্রাইসিস পলিটিক্যালি মোকাবেলা করতে হবে। সেটি হচ্ছে আপনাদের আলোচনা থেকে যেটা আমি বুঝলাম, আমাদের এখানে গত কয়েকদিন আলোচনা সেটি উঠে এসেছে। আমরা প্রত্যাশা করি আমাদের সরকার, অন্যান্য সকল রাজনৈতিক দল এই উপলব্ধি থেকে এই পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসবেন। সবাই অনেক ভালো থাকার চেষ্টা করবেন।